আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই টেবিলটা, ঠিক আছে। আমি পেজটা বড় করে নিই, কন্ট্রোল-A করে ডিলিট করে দিলাম, পেজের বর্ডারটা তুলে দিই। পেজ বর্ডার তুলতে গেলে আমরা যেহেতু হোম থেকে দিয়েছি তাই হোম থেকে শেখাই। বর্ডার অ্যান্ড সেটিংয়ে যাব, পেজ বর্ডারে যাব, এখান থেকে কি করব, নান অপশানে ক্লিক করব, ঠিক আছে, দিয়ে ওকে করবো, বর্ডারটা উঠে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, ইনসার্টের মধ্যে থেকে টেবিল অপশানটা নিয়ে কাজ করব। এই টেবিল অপশানের সাহায্যে কি করতে পারবে, তুমি পাতাতে টেবিল বসাতে পারবে। এবার টেবিলটা তৈরি করতে হয় কি দিয়ে, টেবিল এখানে কি দিয়ে তৈরি হবে, টেবিল তৈরি হয় কি দিয়ে, কাঠ দিয়ে। আমরা টেবিল তৈরি করি কাঠ দিয়ে, এখানে টেবিল তৈরি হবে কি দিয়ে, এখানে যে টেবিলটা তৈরি হবে রো এবং কলম দিয়ে। এই যে ছকটা দেখতে পাচ্ছ এটাকে টেবিল বলা হয়। এই রকম ছকগুলোকে কি বলা হয়, টেবিল বলা হয়। এবং এই টেবিলটা তৈরি হয়েছে রো এবং কলম দিয়ে। কোনটা রো কোনটা কলম, এই যে তোমার কাছে যে টেবিলটা তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা এই টেবিলটাতে রো কোনটা কলম কোনটা। রো হচ্ছে এই যে হরাইজন্টাল যে লাইনটা আছে এটাকে রো বলা হয়, এটাকে রো বলা হয়, ঠিক আছে। আর এই যে ভার্টিক্যালি যে লাইন অর্থাৎ খাড়া হয়ে আছে, কলম তুলে বাড়ি করি আমরা, কলমের মতন খাড়া খাড়া হয়ে আছে, এটাকে কি বলা হয়, কলম বলা হয়। তাহলে এবং এই এক একটা ঘরগুলোকে রো এবং কলমের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলগুলো একটা ঘর তৈরি হয়ে যায়, এই ঘরগুলোকে সেল বলা হয়। এই ঘরগুলোকে কি বলা হয়, সেল। এবার বলো এই টেবিল টোটালটা একটা টেবিল, টেবিলটা রো এবং কলম দিয়ে তৈরি হয়েছে এবং যার ফলে অনেকগুলো সেল ক্রিয়েট হয়েছে। এই টেবিলে কটা রো কটা কলম আছে, রো কতগুলো আছে কলম কতগুলো আছে, 40টা সেল হলো। কলম কটা রো কটা, টোটালটাই একটা রো, এই টোটালটাই একটা রো। রো আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রো আছে। বোঝা গেল রো ব্যাপারটা, বুঝতে পারলা। এই উপরকার দাগ আর নিচেরকার দাগ মিলে একটাই রো বানবে, ঠিক আছে, একটাই রো তৈরি হবে। আর এই টোটালটা হবে একটা কলম। তাহলে একটা কলম, দুটো কলম, তিনটে কলম, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে 5 8 40টা ঘর থাকবে এখানে। রো ইন্টু কলম, যতগুলো রো নেবে ততগুলো কলম নেবে, তাকে গুণ করে দিলেই ততগুলো সেল হয়ে যাবে, রো ইন্টু কলম। তাহলে এই টেবিলগুলো কি কাজে লাগবে আমাদের, রেজাল্ট হয় অনেক সময়, অনেক চিঠিতে দেখবা এরকম টেবিলে ছক করে দিয়ে নাম, ক্লাস, স্কুল ওরকম লিখে দিয়ে অমুককে বললো আসতে হবে। অনেক নোটস ফোটসের ক্ষেত্রে এরকম টেবিল আমাদের লাগে, নোটিশ টোটিসের ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে লাগে, প্রচুর লাগে, ঠিক আছে, অফিসিয়াল কাজকর্মে প্রচুর লাগে। যে নোটিশে বললাম 10 জনের নাম, রোল আর ফোন নাম্বার দিয়ে দাও, তাহলে এরকম টেবিল বানিয়ে তো তোমাকে দিতে হবে। নেমের একটা হেডিং করবা, রোলের একটা, ফোন নাম্বারের একটা দিয়ে তাদেরকে চিঠির সাথে এটা দিয়ে, এটা ওপরে একটা চিঠি লিখলে, ওপরে একটা চিঠি লিখে তারপরে এটা বসাবে, ঠিক আছে। তাহলে এই টেবিলটা কি করে নিতে হয়, আমি একটা মার্কশিটের এখানে এক্সাম্পল দিয়েছি, যেরকম একটা মার্কশিট বানানো যায়, এরকম তৈরি করা যায়, এটা দিয়েছি। কিন্তু শুধু এই ক্ষেত্রেই যে কাজে লাগবে তা তো নয়, এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তাহলে এই টেবিল আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে ইনসার্ট করব সেটা আমরা একবার দেখে নিই, ঠিক আছে। তাহলে টেবিল নিতে গেলে আগেই তোমাকে চিন্তা করে নিতে হবে যে টেবিলে কতগুলো রো নিব, কতগুলো কলম নিব। অর্থাৎ তুমি যে টেবিলটা বানাতে চাইছো, আমি স্টুডেন্টের কি রাখবো, স্টুডেন্টের প্রথমে রোল নাম্বার, নাম, গার্জেন নেম, ফোন নাম্বার। তাহলে কটা লাগলো, রোল, নাম, গার্জেন নেম, ফোন নাম্বার, চারটে কলম নিলেই হবে। কতজন স্টুডেন্ট আছে, বললো আমার 5 জন স্টুডেন্ট আছে। তাহলে কটা রো নিতে হবে বলো তো, 6টা, একটা বেশি নিতে হবে রো, কারণ ওপরে হেডিংটা তো একটা রোয়ে বাদ যাবে। 5 জন স্টুডেন্টের তুমি ডেটা এন্ট্রি করবা। দেখো ইনসার্টে গেলাম, রো কলম, এখানে ইনসার্ট টেবিলে গিয়ে আমার 4টে কলম নিব, কটা বললাম 4টে। আর 5 জনের ডেটা এন্ট্রি করতে গেলে আমাকে একটা বেশি নিতে হবে, 6টা নিতে হবে। কেন নিতে হবে, কারণ ওপরে হেডিংটা তো বাদ যাবে আমার, এখানে তো লিখবো, এখানে কি লিখবো, এখানে রোল, নাম, বাবার নাম, ফোন নাম্বার লিখবো, দিয়ে তাদের 5 জনের এখানে এন্ট্রি করবো আমরা, তাই না। তাই একটা রো অবশ্যই বেশি নিতে হবে আমাদেরকে, যতজন এন্ট্রি হবে তার থেকে একটা বেশি নিতে হবে, ঠিক আছে। তুমি যদি বেশি নাও মানে নাও নি, তাহলে পরে অটোমেটিক অ্যাড করে নেওয়া হবে, ওটা নিয়ে চাপ নাই, ঠিক আছে। আমাকে মেনলি কলমটা মাথায় রাখতে হয়, ঠিক আছে, কলমটা মাথায় রাখতে হবে। তাহলে টেবিল ইনসার্ট করবে কি করে, টেবিল ইনসার্ট করতে গেলে কি করতে হবে, টেবিল ইনসার্ট করার জন্য ইনসার্টে যাবে, ঠিক আছে। ইনসার্টে গিয়ে টেবিলের ব্যাপারটা হচ্ছে তুমি প্রথমে কিছু লিখে নিয়ে টেবিল ইনসার্ট করতে পারো, পরেও ইনসার্ট করতে পারো, যখন খুশি করতে পারো। তোমাকে বললাম একটা চিঠি লেখো, তার টেবিল নিবা, তারপরে চিঠির কনক্লুশন টানবা, দিয়ে তুমি প্রিন্ট আউট করবা। তাহলে এখানে কিছু তুমি একটা লিখে নিলে,
ঠিক আছে। আমি ইকুয়াল টু RAND, আমি একটা প্যারাগ্রাফ এখানে টাইপ করে নিলাম, একটা প্যারাগ্রাফ। এবার টেবিল নিব, তাহলে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে এটা থেকেও নেওয়া যায়, এটা একটা কলম, দুটো কলম, তিনটে কলম, চারটে কলম, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখানে সর্বাধিক 10টা কলম পর্যন্ত নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। তাহলে এখান থেকে তুমি হয়তো 8টা কলম নিলে বা 7টা 6টা কলম নিলে, একটা রো হয়ে গেল, দুটো রো, তিনটে রো, চারটে রো। রোয়ের কোনো ব্যাপার নাই, রো অটোমেটিক বেড়ে যায়। দিয়ে ক্লিক করে দাও, দেখো অটোমেটিক এখানে এটা টেবিলটা চলে এলো। এবার পাশে ক্লিক করো, দিয়ে এখানে গিয়ে তুমি আবার কিছু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই টেবিলের ভিতর কী করা যাবে, টেবিলের ভিতর লেখা যাবে। এই টেবিলের ভিতর কী করে লেখা যাবে, টেবিল নিয়ে এবার কাজ শিখবো আমরা। টেবিলটাকে পাতা যেখানে খুশি বসাতে পারি, কিন্তু টেবিলের ভিতরে কীভাবে কাজ করবো এবার এটা আমরা দেখবো, টেবিলের ভিতর কীভাবে কাজ করা যায়। ঠিক আছে, সাপোজ আমি এই ডিজাইনটা করতে বললাম, যে এই ডিজাইনটা করো, এই ডিজাইনটা বলো। এই ডিজাইনটা করতে গেলে আমাকে কটা কলম নিতে হবে, আগে ভাবো কটা কলম আর কতগুলো রো নিতে হবে, বলো কলম কটা নিতে হবে? 3 4 5 6 7 8 9। আচ্ছা দেখো এটা একটা কলম, 1 2 3 4 5 6 7 8 9। এই ডিজাইনটা করতে গেলে তোমাকে 9টা মিনিমাম কলম নিতে হবে। ঠিক আছে, আর রো নিতে হবে আমাদের কতগুলো, এইখানে কতগুলো রো আছে বলো দেখি, রো কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে একটা আছে 7টা, ওপরে একটা আছে 8টা, 8টা আছে। মাঝখানে এইটা হয়েছে কি, এখানে একটা দাগ ছিল, এই দেখো এই দাগটা ছিল, বুঝতে পারছো? এটা এরকম ছিল, তাই না? মাঝের দাগগুলো মিটিয়ে দেওয়া হয়েছে। এইখানেও দাগ ছিল, এটাতে ক্লিক করো, এই এই কলমটা ক্লিক করি, এই কলমটা এইখানে দাগ ছিল, ওইটাও মিটিয়ে দেওয়া হয়েছে। মানে এটা কলমটা ছিল, হ্যাঁ এইটাতে কলমটা ছিল এখানে, এটাও মিটিয়ে দেওয়া হয়েছে। এটা কলমটা এখানে ছিল, এটাও মিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো ডিজাইনগুলো কী করে করবো, এটাকে বলা হয় মার্জ করা, সেটা পরে শিখবো আমরা। এটাকে বলা হয় মার্জ করা। ঠিক আছে, মার্জ সেলটা আমরা পরে দেখব। ঠিক আছে, তাহলে আমরা এই টেবিলে যেটা দেখলাম 9টা কলম আর 8টা না কটা রো বললাম, এই রোটা আমরা নিয়ে এই ডিজাইনটা করবো। ঠিক আছে, তাহলে কী করবে, এই ডিজাইনটা তোমরা বানাবে, দেখে নেবে ভালো করে। ঠিক আছে, তাহলে কী করবো, প্রথমে পিডিএফটা আছে সকলের কাছে, গ্রুপে আছে পিডিএফটা, যারা পরে অ্যাড হয়েছে তাদের কাছে না থাকতে পারে, হয়তো দিয়েছিলাম তো আমি, না দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা বানাই। ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, এখান থেকে নিতে পারো, নাহলে ডাইরেক্টলি কী করবে, ইনসার্ট টেবিলে ক্লিক করবে। ঠিক আছে, টেবিলে, আচ্ছা টেবিল আসার সাথে সাথে একটা জিনিস হচ্ছে, একটু ফলো করো ভালো করে। দেখো তো আমাদের এখানে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাডমিনস, এখানে যে ট্যাবগুলো আছে গুনে নাও, 3 4 5 6 7 8 9টা দেখতে পাচ্ছ। যখনই তুমি কোনো একটা টেবিল নিয়ে নেবে, ধরুন এই টেবিলটা নিয়ে নিলাম, এবার ট্যাব আরও দুটো বেড়ে গেল, দেখো বাড়লো না? ডিজাইন আর লেআউট, এই দুটো কার জন্য বাড়লো বলো তো? এই টেবিলটার জন্য। টেবিলটা এসছে বলে অর্থাৎ যা কাজ হবে টেবিল ওখান থেকে নেব, বাকি কাজগুলো এখান থেকে করব। কোথা থেকে? টেবিলের ভিতর কার্সার থাকলে এই দুটোকে তুমি দেখতে পাবে, আর টেবিল থেকে বাইরে যেই পেজে চলে আসবে ওই দুটো আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আর ওই দুটোকে? না। আবার টেবিলে ক্লিক করো, দেখো এই দুটো চলে আসবে, ডিজাইন আর লেআউট। ঠিক আছে, এইখানে ইনসার্ট ট্যাবের ম্যাক্সিমাম অপশানের কাজ হচ্ছে এক্সট্রা করে ট্যাব আসবে ওর জন্য, ওকে এক্সট্রা এডিটিং করার জন্য, ওর কাজ করার জন্য এক্সট্রা ট্যাব আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা করব, টেবিলটা পারফেক্ট যে টেবিলটা নেওয়ার ইচ্ছা ছিল, তাহলে এটাকে ডিলিট করে দিয়ে আমি সেই টেবিলটা নিয়ে নিই। 9টা টেবিলে যাব, ইনসার্ট টেবিলে ক্লিক করব, এখান থেকে কলম কটা নিব, এখানে সংখ্যাটা আপে বাড়িয়ে নিতে পারবে। তাহলে 9টা কলম নিব, রো মোটামুটি 6-7টা নিয়ে নিই। ঠিক আছে, 7টা, ওকে। তাহলে এটা 9টা কলম আর রো এতগুলো চলে আসছে। এটা ওকে। টেবিলের এই পয়েন্টটা যেটা আছে, এটা ধরে টেবিলটাকে মুভ করতে পারবে। ঠিক আছে, আর নিচের যে পয়েন্টটা এই কোণাটা দেখতে পাচ্ছি, এটা ধরে টেবিলের হাইট উইডটা একটু বাড়াতে পারবে, কমাতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ঘরে কার্সার চলে এসছে, এই ঘরে আমরা লিখতে পারবো। এবার ঘটনা হচ্ছে, প্রথমে কি ছিল এটা ভালো করে ফলো করো। প্রথমে কি ছিল, নেম, রোল, ক্লাস, এইগুলো দুটো করে ঘর বড় করা আছে, তাই না? মার্জ করা আছে। তাহলে এই মার্জটা কি করে করবে, সেলকে মার্জ কি করে করবে, আগে মার্জ করে নিই আমরা, তাই না? সেল মার্জ করা খুব সহজ। সেল মার্জ করতে গেলে তোমাকে লেআউট বলে যে ট্যাবটা আছে সেইখানে যেতে হবে, আর তার আগে যাকে মার্জ করতে চাইছো সেই সেলগুলোকে সিলেক্ট করতে হবে। মার্জ সেল মানে একের অধিক সেলকে একটা সেলে পরিণত করা বলা হয়, সেটা হচ্ছে মার্জ সেল।
তাহলে একের অধিক বলতে এটা তো সিঙ্গেল সেল, এটা এবং এটা, এই দুটোকে যদি মার্জ করতে চাই তাহলে দুটোকে ক্লিক করে টানবে তো সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো? আমি যদি এইভাবে ক্লিক করে টানি তাহলে এটা সিলেক্ট হবে, ঠিক আছে? আমি এইভাবে ক্লিক করে এইভাবে ড্রাগ করবো মাউসটাকে, এতটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এইটাকে দুটোকে সিলেক্ট করলাম। মার্জ সেল অপশানটা কোথায় পাবো বললাম? লেআউটের ভিতরে। দেখো এখানে মার্জ সেল লেখা আছে কোথায়, এই দেখো মার্জ সেল, দেখতে পাচ্ছ? তাহলে মার্জ সেলে ক্লিক করো, দেখো এটা বড় হয়ে গেল, এই দুটো সেল মার্জ হয়ে গেল। তাহলে এটাও যেমন মার্জ ছিল নেমের ক্ষেত্রে, এটা মনে হয় রোলের ক্ষেত্রে, আর এটা মনে হয় ক্লাসের ক্ষেত্রে, তাই না? তিনটে মার্জ ছিল। এবং সাবজেক্টের জন্য একটা দুটো তিনটে চারটে সাবজেক্ট নিয়েছিলাম আমরা। তাহলে এই উপরের সাবজেক্ট লেখাটা চারটে ঘরকে মার্জ, তাহলে আরও কলম নিতে হবে। কটা কলম নিয়েছি আমি? ও 8টা নিয়েছি না, 9টা নিয়ে লাগবে। আচ্ছা কলমটা আমি চারটে ঘর মার্জ করে নিই, 1 2 3 4, তাহলে চারটে ঘরকে সিলেক্ট করে কি করে নিলাম? মার্জ করে নিলাম। ওকে, তাহলে এই ঘরে আমি লিখতে পারবো নেম। নেম পাশের ঘরে যাব কি করে? কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবে, ট্যাব ট্যাব সুইচ আছে বাম সাইডে, ট্যাব টিপবে পাশের ঘরে চলে আসবে, না হলে অ্যারো কি দিয়ে যেতে পারবে, না হলে মাউসে ক্লিক করে যেতে হবে তোমাকে। নেমের পর ছিল রোল, আর এখানে ক্লাস। কটা এস দিলাম গো? 3টে এস দিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লাস, এখানে হচ্ছে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। এখানে কী ছিল? টোটাল। টোটাল একটা ঘর তো নিতে হবে, পার্সেন্টেজ বার করার জন্য একটা ঘর নিতে হবে, কলম নিতে হবে। তো কলম অটোমেটিক্যালি বাড়ে না, রো বাড়ে অটোমেটিক্যালি। কেমন রো বাড়ে? আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই লেখাগুলো সেলের কোনায় কোনায় চলে আসছে, তাই না? এই কোনায় কোনায় চলে আসছে। তাহলে কী করে ঠিক করবো? এইখানে দেখো অ্যালাইনমেন্ট আছে, দেখতে পাচ্ছ? আমরা অ্যালাইনমেন্ট শিখলাম, প্যারাগ্রাফে লেখাকে মাঝখানে নিয়ে আসবো না কোন দিকে নিয়ে আসবো। তো ওখানে ছিল 3 প্রকারের, লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাই, 4 প্রকার ছিল। কিন্তু এখানে আবার দেখছি 1 2 3 4 5 6 7 8 9 প্রকারের সেল অ্যালাইনমেন্ট আছে। তার মানে কি এই লেখাটা সেলের ওপর থেকে কোনার দিকে থাকবে, না ওপর থেকে মধ্যে থাকবে, না ওপর থেকে ডান দিকে থাকবে? আর এটা হচ্ছে মধ্যে থেকে বাম দিকে, মধ্যের মধ্যে একদম, আর এটা মধ্যের ডান দিকে। এটা হচ্ছে নিচে থেকে বাম দিকে, নিচের মধ্যে, নিচের ডান দিকে, এত প্রকারের আছে। তাহলে কোথায় রাখবো? ঠিক মধ্যের মধ্যে, তাই না? তাহলে একটা একটা করে করতে প্রচুর টাইম লাগতে পারে। সেক্ষেত্রে আমি টেবিলের এইটাতে ক্লিক করলে অ্যাট এ টাইম অল সিলেক্ট হয়ে যাবে, এবং এটার অ্যালাইনমেন্ট কী করে দেবো? সেন্টার করে দেবো। একবার যদি করে নাও, তারপর যা লিখবে সব সেন্টার থেকে লেখা হবে। দেখো কার্সারটা কোথায় আসছে? সেন্টারেই আসছে, ঠিক আছে? যা লিখবে সেন্টার থেকে লেখা হবে। তো এখানে সাবজেক্টগুলোর নাম দিয়ে দিই আমি কী কী সাবজেক্ট নিব। আমি হয়তো BENG বেঙ্গলি নিলাম, ENG ইংলিশ নিলাম, MATH ম্যাথ নিলাম, আর হয়তো হিস্ট্রি নিলাম, ঠিক আছে? এবার বলি, তুমি যদি সাবজেক্ট আরও বেশি নিতে চাও, কলম বেশি নেবে, কোনো অসুবিধা নেই। তুমি নিজের মতন করে তৈরি করবে। আমার 8টা সাবজেক্ট 7টা সাবজেক্ট, আমি কলম বাড়িয়ে নেবো, তাই না? তো কলম প্রথমেই বাড়িয়ে নাও, পরেও বাড়াতে পারো। পরে কী করে বাড়াবো? পরে বাড়াবো এইভাবে। আচ্ছা টোটালটা তো মার্চ করতে হবে, তাই না? টোটালটাকেও মার্চ করতে হবে, বড় করতে হবে, নাহলে ভালো লাগবে না। কারণ এখানে হিস্ট্রির পর তো টোটাল, যখন কারো একজন স্টুডেন্টের নাম বসাবো তার টোটাল তো এই ঘরে আসবে। তাহলে এটাকেও মার্চ করতে হবে। সিলেক্ট করে কী করে নেবো? আমরা এখানে গিয়ে মার্চ করে নেবো, মার্চ সেলে ক্লিক করবো, তাহলে মার্চ হয়ে যাবে। অথবা তোমাকে আরেকটা উপায় বলে দিই, দুটোকে সিলেক্ট করেছো, রাইট ক্লিক করবে মাউসের, ডান দিকার সুইচটা, ডান দিকার সুইচ ক্লিক করলে দেখো মার্চ সেল বলে একটা অপশান পেয়ে যাচ্ছ। তাহলে অপশান যাওয়ার দরকার না, এখান থেকেও মার্জও করতে পারো, ঠিক আছে? আরও শর্টকাট হয়ে গেল। এবার আমরা হচ্ছে কলম এক্সট্রা আমি নিইনি, কলমটা নিব কী করে? কলম ঢোকাতে হবে আমাকে। এক্সট্রা কলম নেওয়া হয়নি, কলম ঢোকাবো কী করে? কলম ঢোকাতে গেলে কি করতে হবে? এক্সট্রা যদি কলম ঢোকাতে চাও, তোমাকে এইখানে একটা ফলো করো, কি করে কলম ঢোকাতে হয় লেখা আছে, দেখে নিই। এই দেখো, হাউ টু ইনসার্ট রো অথবা কলম ইন অ্যান এক্সিস্টিং টেবিল। অর্থাৎ একটা টেবিল নেওয়া আছে, সেখান থেকে তুমি কি করে কলম ঢোকাবে। কলম কোথায় ঢুকে? কলম যে কলমে দাঁড়িয়ে আছো তুমি, একটা কলমে, তার হয় ডান দিকে নাহলে বাম দিকে কলম ঢুকবে এক্সট্রা কলম ঢোকাতে গেলে। আর রো কোথায় ঢুকে? রো হচ্ছে একটা রোয়ের ওপরে না হলে নিচে ঢুকে। এটা তো একটা রো, এটা একটা রো। এই রোয়ের ওপরে একটা রো ঢুকাতে চাইছো না নিচে একটা রো ঢুকাতে চাইছো, তাহলে রো হয় অ্যাবোভ অ্যান্ড বিলো। আর কলমের ক্ষেত্রে তুমি যদি এই কলমে ঢোকাতে চাও, তাহলে ওই কলমের ডান দিকে ঢুকবে না বাম দিকে ঢুকবে? বলো কোন দিকে ঢুকবে? নতুন যেটা আসবে ডান দিকে ঢুকবে। তাহলে রাইট অ্যান্ড লেফট। তাহলে তুমি যে কলমে থাকবে সেই কলমে কার্সারটাকে রাখবে। এখানে রাখা মানে এই কলমে কার্সার রাখা। যদি কলম ধরো, আর এটাকে যদি রো ধরি, তাহলে কত নাম্বার রোয়ে কার্সার আছে বলো দেখি? 3 নাম্বার রোয়ে কার্সার আছে। যদি রো হিসাবে ধরি তাহলে জানবো 3 নাম্বার রোয়ে কার্সার আছে, ঠিক আছে? কিন্তু কলম ধরলে এই কলমটার মধ্যেই আছে। তাহলে কার্সার এখানে থাকলে কোনো অসুবিধা নেই। এবার উপরে দেখো লেআউটের ভিতরে ইনসার্ট অ্যাবোভ আছে, ইনসার্ট বিলো আছে, ইনসার্ট লেফট আছে, ইনসার্ট রাইট আছে। কোনটা ক্লিক করবো? ইনসার্ট রাইটে ক্লিক করবো, ডান দিকে একটা কলম চলে আসবে। তাহলে কলম এইভাবে আমরা ইচ্ছা খুশি নিতে পারি, যত খুশি নিতে পারি, কোনো অসুবিধা নেই। পরবর্তীতেও কলম নেওয়া যাবে, ঠিক আছে? রো নিতে পারো তুমি। তাহলে টোটাল করলাম, এই দুটোকে সিলেক্ট করে নিয়ে কি করে নেবো আমি এখানে মার্জ করে নিয়ে
এটা কি এটার আবার অ্যালাইনমেন্ট ওই চেঞ্জ করতে হবে, কারণ এটা পরে নিলাম তো, তাই না? তো এটাকেও সিলেক্ট করে নেবো, পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে? টোটাল এখানে লিখে দিলাম পার্সেন্টেজ। ওকে, এবার এখানে স্টুডেন্টের কিছু নাম এন্ট্রি করবে। সাপোজ হয়তো তুমি এ দাস, রোল নাম্বার 1, ক্লাস 10, বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, হিস্ট্রিতে, টোটাল পার্সেন্টেজ বাদ দিলাম, ট্যাব মারবে, পরে ঘরে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? রোল নাম্বার 2, কোন ক্লাস 10, কিসে কত পেয়েছে, এরকম এরকম এটা, ঠিক আছে? রোল নাম্বার 3, ক্লাস 10, কি করলাম, আবার 2 করে দিয়েছি। তাহলে পাশের ঘরে শিফট ধরে ট্যাব মারলে তো এইদিকে চলে আসছে, সামনের দিকে গিয়ে ট্যাব মারলে সামনে এগোচ্ছে, কিন্তু শিফট ধরে ট্যাব মারলে পিছনে আসবে। বোঝা গেল? তাহলে ফরওয়ার্ড হচ্ছে ট্যাব, ব্যাকওয়ার্ড হচ্ছে শিফট ট্যাব। তাহলে এটা কি করলাম, রোল নাম্বার 3 করে দিলাম, দিয়ে আবার ট্যাব মেরে এগিয়ে চলে গেলাম, ঠিক আছে? যারা এন্ট্রি করে ডেটা এন্ট্রি, তারা এই প্রসেসে এন্ট্রি করবে, ঠিক আছে? বাবা, এত কম দিলে হবে না, ফেল করে যাবে। ট্যাব, আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখে নাও, তুমি এন্ট্রি করছো, ট্যাব মারছো, আবার পাশে নিচের ঘরে চলে আসবে, এখানে কিছু একটা নাম দিলে, এখানে তার রোল নাম্বার বসালে, তার ক্লাস বসালে, এখানে তুমি মার্কস বসাও, ট্যাব ট্যাব ট্যাব, এখানে একটা নাম বসালে, রোল নাম্বার বসাও, এখানে একটা ক্লাস বসাও, এখানে কোনো একটা মার্কস বসাও, ট্যাব ট্যাব। এবার ট্যাব মারলে কী হবে না, আর তো ঘন্টা নিচে আসার জায়গা নাই, ট্যাব মারো অটোমেটিক রো চলে আসবে একটা, অর্থাৎ রো বাড়তে বাড়তে চলে, তুমি এন্ট্রি করতে যাচ্ছ, রো বাড়তে বাড়তে চলে আসবে, ট্যাব মারতে মারতে যাবে, রো অটোমেটিক্যালি কী হয়ে যাবে, বাড়তে বাড়তে চলে আসবে। তাহলে রো নিয়ে চাপের কিছু নাই, রো অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যায়, কিন্তু কলম বাড়ে না, কলম বাড়াতে গেলে তোমাকে ঢোকাতেই হবে। তবে ওই রো অপশানটা কেন দিয়েছে, তাহলে আবভ বিলো কেন দিয়েছে? কারণ হচ্ছে তোমাকে বললাম বি এবং সি এর মাঝখানে একজনকে ঢোকাতে হবে, তখন তুমি সি এ রেখেছো, তাহলে সি এর উপরে ঢুকাও, নাহলে বি এ আছে বি এর নিচে ঢুকাও, যে কোনো একটা। তাহলে সি এ কার্সার রেখেছি, দিয়ে ইনসার্ট অ্যাবভ করলাম, তাহলে সি আর বি এর মাঝখানে একটা ঢুকে গেল কলম, এই রো, ঠিক আছে? এক্ষেত্রে তুমি এইখানে কার্সার রেখেছো, এই ফার্স্টে দিয়ে উপরে একটা ঢোকাও, যেখানে উপরে হেডিংয়ে লেখা থাকবে মার্কশিট কথাটা লেখা থাকবে, তাহলে ওখানে অ্যাবভ করে দিলাম, তাহলে উপরে একটা চলে এলো, টোটালটাকে মার্জ করে দিলাম, দিয়ে এখানে হয়তো লিখে দিলাম মার্কশিট বা রেজাল্ট, RESULT, রেজাল্ট SHEET, রেজাল্ট সিট, কিছু একটা লিখে দিলাম, দেখো দেখতে ভালো লাগছে, তাই না? তাহলে এইভাবে করার জন্য এইটাকে ইউজ করতে পারো। তাহলে মার্সেল ব্যাপারটা বুঝতে পারলে তো? মার্সেল রো কলম কী করে ইনসার্ট করতে হয় বোঝা গেল? রো কলমের স্টেপটা এখানে লেখা আছে, দেখো রো কলম, যে সেট দ্য কার্সার অ্যাট পার্টিকুলার পজিশন ফ্রম লেআউট ট্যাব, অর্থাৎ লেআউট ট্যাবের ভিতর থেকে ক্লিক ইনসার্ট লেফট রাইট, কিসের জন্য? ফর কলম, অর ইনসার্ট অ্যাবভ বিলো ফর রো, এই চারটে অপশান, ঠিক আছে? যে কোনো একটা ক্লিক করতে পারো। ওকে, মার্সেল আমরা আগে করলাম, মার্সেল, এরপরে করলাম কি করে ইনসার্ট করব। এবার হচ্ছে কোনো এক্সট্রা রো কলম নিয়েছো, সেটাকে ডিলিট কি করে করবে। ডিলিট, এখানে মজার জিনিস হচ্ছে তুমি টেবিল, এইভাবে টেবিল সিলেক্ট করে নিলা কিবোর্ড থেকে, ডিলিট প্রেস করতে টেবিল ডিলিট হবে না, লেখা ডিলিট হয়ে যাবে, টেবিল ডিলিট হয় না। এক্সট্রা কলম, এক্সট্রা রো নিয়েছো, যে মাঝখানে এই রোটা আমি এক্সট্রা ঢুকিয়ে নিয়েছি, এটাকে ডিলিট করবে, রাখতে চাইছি না। বা এক্সট্রা আমি একটা কলম নিয়েছি, এর আগে একটা সিরিয়াল নাম্বার নিব বলে আমি এখানে একটা কলম নিয়েছি, এদিকে একটা কলম নিয়েছি, এই কলমটাকে ডিলিট করব, রাখতে চাইছি না আমি, কি করে করব? তখন যাকে ডিলিট করবে সেই কলমের যে কোনো একটা জায়গায় রাখো কার্সারটাকে, দিয়ে ডিলিট অপশান আছে পাশে দেখতে পাচ্ছ, ডিলিটের মধ্যে কী কী দেখতে পাচ্ছ? ফার্স্ট অপশান আছে ডিলিট সেল, ডিলিট কলম, ডিলিট রো, ডিলিট টেবিল। বলো কি ডিলিট করবে? ডিলিট কলম করব, যেহেতু কলম ডিলিট করতে চাইছি, ডিলিট কলমে ক্লিক করবো আমরা, কলম ডিলিট হয়ে গেল। এই রোটাকে, রোয়ের এখানে কার্সার রাখলাম, তাহলে আমি ডিলিটে গিয়ে রোয়ে ক্লিক করলে ডিলিট রো, রোজ লেখা আছে, রোজ মানে কি একসাথে তুমি একাধিক রো ডিলিট করতে পারো। তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে দেখো ওটা আউট হয়ে গেল। একাধিক মানে কি লাস্টের বললাম এই দুটোকে ডিলিট করে একসাথে, তাহলে দুটোকে একসাথে সিলেক্ট করবো এইভাবে, গোটাটাই করা দরকার নেই, যে কোনো দুটো এইভাবে সিলেক্ট করলেই হবে, ঠিক আছে? গোটাই করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। সিলেক্ট করে নিয়ে তুমি ডিলিট রোজ বলো, রোজ লেখাই আছে, ক্লিক করে দেখো দুটো রো ডিলিট হয়ে যাবে এটাই, ঠিক আছে? তাহলে এক্সট্রা রো কলমগুলোকে নিতেও পারি, ডিলিটও করতে পারি আমরা। ডিলিট সেল কি? ইন্ডিভিজুয়াল এই কোনার সেলটাকে ডিলিট করবো, এই কোনার সেলটাকে রাখবো না, তখন ডিলিটে গিয়ে সেলে ক্লিক করলে একটা মেসেজ দিবে আমাকে যে এটা কি বাম দিকে সরবে না উপর দিকে সরবে, আমরা বাম দিকে সরবে, তাহলে উপরে ক্লিক করলাম, দেখো এই সেলটা কোনাটা ফাঁকা হয়ে গেল, সেল ডিলিট করা বলা হয় এটাকে, ঠিক আছে? আন্ডু করি আমরা, ঠিক আছে? তো এই সেল ডিলিট করার প্রয়োজন খুব কম পড়ে, ডিলিট করার প্রয়োজন পড়ে। আর টেবিল ডিলিটটা কি? টেবিল ডিলিট হচ্ছে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে, দেখো, ঠিক আছে? তাহলে কার্সার টেবিলে যেখানেই থাকুক না কেন পুরো টেবিলটাকে আমরা
ডিলিট করে নিতে পারবো। আচ্ছা, ডিলিট করার পর আবার এটা কী করে নিয়ে এলাম আমরা? আনডু, এটাকে আনডু বলা হয়, ঠিক আছে? আনডুটা মাথায় রাখবে অবশ্যই, ঠিক আছে? Ctrl+Z কিবোর্ডের আনডু। আচ্ছা, এই টেবিলটা তৈরি হলো। এই টেবিলের আরও অনেক কিছু আছে, আমাদেরকে টোটাল বার করতে হবে, পার্সেন্টেজ বার করতে হবে। টোটাল আর পার্সেন্টেজ আজকে দেখায়, ঠিক আছে? টেবিলের অনেক কিছু ডিজাইন আছে, তোমরা একটু দেখবে টেবিলের ডিজাইন অপশান থেকে, ঠিক আছে? এইখান থেকে গিয়ে টেবিলের ডিজাইনগুলো দেখবে। হ্যাঁ, ডিজাইন মানে কি আমি একটু জাস্ট বলে দিই। ডিজাইন মানে হচ্ছে টেবিলটা নিয়েছো, নেওয়ার পর তুমি এখানে দেখো অনেক প্রি ডিজাইন আছে, একটু ভালো করে ফলো করে। ডিজাইন ট্যাব আছে, লেআউট ট্যাব। আমরা লেআউট ট্যাবের মধ্যে থেকে তো ডিলিট আর এইগুলো দেখলাম, আর এখান থেকে মার্জ সেলটা দেখলাম, তাই না? বেশি কিছু এখনও দেখিনি। আরেকদিন ক্লাস করবো যেখানে আমরা আরও ডিটেলস দেখবো, কারণ আজকে যেগুলো করলাম সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুধবারের ক্লাসে আমরা পরেরটা দেখব। তো এইখানে যেটা হচ্ছে ডিজাইন ট্যাবে যদি ক্লিক করো, এই টেবিলের অনেক ডিজাইন এখানে দেওয়া আছে। দেখো এইরকম ডিজাইন, এইরকম ডিজাইন, এখানে যা অনেক ডিজাইন আছে। তাহলে কোন ডিজাইনটা ভালো লাগছে সেই ডিজাইনের উপর জাস্ট ক্লিক করে দেবে। যদি ক্লিক করে দাও তাহলে সেই ডিজাইনটা এখানে চলে আসবে। এই ডিজাইনগুলো তুমি রাখতে চাইলে রাখতে চাও। এখানে যেমন এটা পুরোটা সিলেক্ট করলাম, যে দাগগুলো ঠিক বোঝা যাচ্ছে না, তাহলে সেই বর্ডারে যেমন আমরা বর্ডার দিয়েছিলাম না, বর্ডার ঠিক ওইরকমভাবে অল বর্ডার করে দেবে। দেখো বর্ডার চলে আসবে। এবং এই বর্ডারের স্টাইল আমরা চেঞ্জ করেছিলাম, বর্ডার স্টাইল চেঞ্জ করেছিলাম, মনে পড়ছে? বর্ডার স্টাইল কোথা থেকে চেঞ্জ করেছিলাম? এই বর্ডারে গিয়ে, বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে এখান থেকে তো বর্ডার স্টাইল চেঞ্জ করেছিলাম। সেম জিনিস দেখো, টেবিলের ক্ষেত্রেও বর্ডার চেঞ্জ করতে হবে, একই জিনিস, একই স্টাইলের বর্ডার দিতে পারবো। তুমি যে বর্ডারটা দিতে চাইছো তার কালার কি দিতে চাইছো, তুমি কালার চুজ করে নাও। তুমি হয়তো এই কালারটা দিতে চাইছো, লাল কালারই রাখলাম, দিয়ে ওকে করো। তাহলে দেখো, দেখো এগুলো পরে তখন অ্যাডজাস্ট করে নিতে হবে, এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে। এগুলো ঠিক করে ধরে ধরে এইটাকে ধরে ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটাকে ধরে ঠিক হচ্ছে না কেন? ঠিক হয়ে যাওয়ার কথা, এ ঠিক হচ্ছে না। তখন কি করতে হয় আমাদেরকে? নর্মাল এই বর্ডার স্টাইলে আসতে হয়। তো এখান থেকে গিয়ে বর্ডার এবার দিতে হয়। এখানে যাব, বর্ডার স্টাইল চেঞ্জ করলাম, যে বর্ডারটা নিয়েছিলাম, এটা তো অল বর্ডার ছিল আমাদের, ওকে করব। আচ্ছা, সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট করি, দিয়ে এখান থেকে গিয়ে অল বর্ডার করে দেবো। কই অল বর্ডার? এই অল বর্ডার, এই দাও। এই একাধটা এগুলো হচ্ছে তোমার সেটিংসের একটু প্রবলেম থাকে, এগুলো ঠিক হয়ে যাবে। গ্রাফিক্সের প্রবলেমের জন্য এগুলো হয়, এগুলো ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে বর্ডার চেঞ্জ করতে পারবো আমরা। টেবিলের ভিতর কার্সার রাখবে, নাহলে এটা পাবে না। কিন্তু আমি বলে দিচ্ছি যে টেবিলের বাইরে চলে গেছে কার্সারটা, এই পেজে তুমি খুঁজে পাবে না। স্যার ডিজাইন কোথায় গেলো, লেআউট কোথায় গেলো, খুঁজে পাচ্ছি না। টেবিলের ভিতর ক্লিক করবে অবশ্যই, তবে তুমি ডিজাইন পাবে, লেআউট পাবে, নাহলে পাবে না, ঠিক আছে? তাহলে ডিজাইন থেকে এখানে শেডিং মানে কালার দেওয়া। তুমি এইগুলোকে কালার দিবে, তাহলে এই শেডিংয়ে গিয়ে সেই কালার তুমি ইচ্ছা মতন শেডিং দিতে পারো। ক্লিক করো, এটাকে আলাদা কালার দিবে, শেডিংয়ে ক্লিক করবে, এখান থেকে তুমি আলাদা মতন কালার দিবে, এটাকে আলাদা কালার দিবে, শেডিংয়ে গিয়ে ইচ্ছা মতন তুমি কালার দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এই কালারগুলো আমরা দিতে পারি ইচ্ছা মতো। তাহলে এই কালার এগুলো আমরা সেটিং থেকে চেঞ্জ করতে পারি। আর যদি মনে হয় যে না আমরা এইখান থেকেই নিব, তাহলে এখানে ক্লিক করো, তাহলে এই ডিজাইনই চলে আসবে, ঠিক আছে? এইটার জন্য গন্ডগোলটা হয়ে আছে মনে হয়, এই সেলটার জন্য গন্ডগোল হয়ে আছে, কি কোনো একটার জন্য গন্ডগোল হয়ে আছে। এটাকে তখন ঠিক করলে কারণ এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাও একটু ঠিক হয় না, একটু সমান করতে হবে এটাকে। হ্যাঁ, এবার হয়েছে, এবার ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তোমাদের টোটাল বার করা, পার্সেন্টেজ বার করাটা দেখিয়েছি। কী করে টোটাল বার করবে বলো? যোগ, এই যে টোটাল, এই চারটে যোগ এখানে কত হবে? সিলেক্ট করে না, সাম, ওটা তো এক্সেলে হয়, এটা এমএস ওয়ার্ড। সাম লিখে সমান লিখে আমাদেরকে এটা প্লাস এটা বা সেলে এই সেল অ্যাড্রেস বসে করলে হয়ে যায়, ওটা এক্সেলে, এমএস এক্সেলে। এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে তোমাকে ফাংশান ইউজ করতে পারো, তবে সেই ফাংশানটা এই লেআউটের ভিতর থেকে ফর্মুলা বলে একটা অপশান আছে, এই ফর্মুলা থেকে নিতে হবে। ফর্মুলাতে ক্লিক করবে, লেআউটের ভিতরে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলাতে ক্লিক করবে, দিয়ে ফর্মুলার ভিতরে দেখবে, তার আগে কার্সারটা রাখবে, যেখানে বেরোবে সেখানে কার্সারটা অবশ্যই রাখতে হবে। ফর্মুলার ভিতরে কী আছে দেখি আমরা। ফর্মুলা থেকে কিন্তু আমরা সামটাকে ইউজ করতে পারি। এই দেখো সাম লেখা আছে, ফর্মুলা সাম লেখা আছে। সাম কি লেখা আছে? অ্যাবোভ লেখা আছে। অ্যাবোভ মানে কি? কার্সার যে সেলে ছিল তার উপরেগুলোকে যোগ করবে। তো উপরে তো কিছু নেই, আমার উপরে তো টোটাল কথাটা লেখা আছে। তাহলে কাকে যোগ করবো আমরা এখানে? কোন অংশগুলোকে? লেফটেরগুলোকে। যে সেলে কার্সার আছে তার বাম দিকারগুলো যোগ হবে, বুঝতে পারলে কি? এই সেলে কার্সার আছে, বাম দিকারগুলো যোগ হবে। বাম দিকে এখানে রোলটাকে যোগ করবে, রোল যোগ করবে বলতে এখানে যেহেতু লেখা আছে তাই রোলটাকে যোগ করবে না, কিন্তু লেখার আগে যদি রোল দিয়ে দিতে ক্লাসের আগে, তাহলে রোলটাকেও যোগ করে নিত, ওটা তো সংখ্যা, তাই না?
তাই হিসাব করে দেবে, ওকে করলাম, দেখো 3 চলে এলো। এটা কিবোর্ড থেকে যদি শর্টকাটে করতে চাও, কিবোর্ডে Ctrl+F9, Ctrl+F9 টিপবে, সমান চিহ্ন দিয়ে তোমাকে লিখতে হবে, এটাই বেশি কষ্ট। সাম ব্র্যাকেটে তুমি ওইগুলো সামের ভিতরে এগুলো কমা কমা দিয়ে বসাতে পারো। তুমি 85, কমা কত আছে 77, কমা 85, কমা 47, এগুলো বসিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে শুধু F9, এখানে F9 কাজ করবে না, যেহেতু ভিডিওর সাথে আমার F9টা রেকর্ডিংটা অ্যাটাচ করা আছে F9 F10, তাই আমাকে কি করতে হবে, আমাকে এখানে F9 দিয়ে হচ্ছে না, এন্টার করলেও হবে না। F9 ইজ দ্য শর্টকাট কি, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমাকে ফর্মুলাতে গিয়ে যেটা আমি করলাম এটাই তো লিখেছিলাম, এখান থেকে আমি ওকে করি, ওকে ঠিক আছে, ওকে তাহলে বেরিয়ে গেল। কি তুমি নিজে যখন করবে না ওইটা দিয়ে ইউজ করবে, হবে। এটা কী দিয়ে লেখা আছে মানে সম্ভবত, এই যে ক্যালকুলেট টোটাল পার্সেন্টেজ, সেট দ্য কার্সর ইন পার্টিকুলার সেল, কিবোর্ড থেকে কোনটা টিপবে, Ctrl+F9, দেখবে দ্বিতীয় বন্ধনী চলে আসবে, ঠিক আছে? ভিতরে একটা সমান চিহ্ন দেবে, দিয়ে তুমি সাম না লিখে ডাইরেক্টলি এগুলো যোগ করতেও পারো। আমি তো সাম লিখে তার ভিতরে কমা কমা দিয়ে বসালাম, তাই না? সেটাও করতে পারো। সাম যখন লিখবো কমা কমা দিয়ে এতগুলো সংখ্যা আমি লিখবো না, ঠিক আছে? সেটা কি করবো, আমি সাম লিখে ব্র্যাকেটে কি লিখে দেবো, লেফট অথবা অ্যাবভ করতে পারো। অ্যাবভ মানে কি, তুমি আলু এত টাকা, পটল এত টাকা, ঝিঙে এত টাকা লিখেছো, তলায় যোগ করবে, তখন অ্যাবভেরগুলোকে যোগ করবো, ঠিক আছে? এইটা তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা করে তুমি ইউজ করতে পারো। তাহলে টোটাল যেমন বার করলাম, তাহলে পার্সেন্টেজও বার করতে পারবো। পার্সেন্টেজ কী করে বার করবো, পার্সেন্টেজটা আমি দেখিয়ে দিই। তুমি Ctrl+F9 মারবে, এখানে সমান চিহ্ন দিয়ে যে টোটাল যত পেয়েছে তাকে ডিভাইডেড, ভাগের চিহ্ন হচ্ছে এইটা, ডিভাইডেড কত দিব আমি, যটা সাবজেক্ট, মানে আমি এখানে অন্যভাবে একটু দেখাই, যেহেতু Ctrl+F9 হচ্ছে না। পার্সেন্টেজ কী করবো, তুমি Ctrl+F9 মারবে, Ctrl+F9 মেরে সমান চিহ্ন দিবে, ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে কত পেয়েছে আমার 328 বিভক্ত কটা সাবজেক্ট, 4টে সাবজেক্ট, 4। এবার F9 মারবে, তাহলে টোটাল বেরিয়ে যাবে। আমার এখানে F9 যেহেতু কাজ করছে না, আমি তাই ফর্মুলাতে গিয়ে ওকে করে দিই একবার, ওকে ওকে, ঠিক আছে? এবার ডাইরেক্টলি কার্সার রেখে এখানে ফর্মুলার ভিতরে গিয়েই আমি এখানে এসব বাদ দিয়ে আমি লিখে দিতে পারি যে কত পেয়েছে ও, 294, তাই না? 294 বিভক্ত 4 দিয়ে ওকে, তাহলে ওর এই পার্সেন্টেজ চলে আসবে, ঠিক আছে? তাহলে টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেশন করা টেবিলের মধ্যে এবং টেবিলের ডিজাইন চেঞ্জ করা, এটা আমরা এখান থেকে করে নিতে পারবো, ঠিক আছে? এই টেবিলের এইটুকুটা তোমাদের থাকলো। টেবিল নিয়ে আরেকটু আমি নতুন কিছু ওখানে দেখিয়ে দিব পরের দিন ক্লাসে হালকা করে, ঠিক আছে? এইটুকুটা জানলেই তুমি পারবে সমস্ত কিছু, এইটুকুটা থাক আজকে, ঠিক আছে? ওকে।